চারদিকে পিন পতন নীরবতা, শুধু পুরনো দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। সুমন তখনও পুরোপুরি ঘুমায়নি। হঠাৎ খুব স্পষ্ট একটা শব্দ ওর কানে এলো। ঠক ঠক ঠক। কেউ যেন খুব ভারী কিছু দিয়ে দরজায় আঘাত করছে। কিন্তু সুমন চমকে উঠল অন্য কারণে, কারণ শব্দটা ওর রুমের বাইরের করিডোর থেকে আসছিল না। শব্দটা আসছিল ওর রুমের ঠিক পাশের ঘরটা থেকে। আর ওর পাশের ঘরটা ছিল ঢাকা মেডিকেলের পুরনো মর্গের ডেড বডি রাখার মেন স্টোরেজ, যে ঘরের দরজায় বাইরে থেকে বিশাল একটা তালা ঝোলানো। তাহলে ভেতর থেকে কড়া নাড়ছে কে? হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশের অন্ধকার গ্রাম, পরিত্যক্ত বাড়ি, নদীর চর, পুরনো হাসপাতাল আর রহস্যময় ঘটনাগুলোর গল্প নিয়ে হাজির হয়েছে ভূত.com। এখানে আপনি শুনবেন এমন সব ভয়ঙ্কর কাহিনী যা রাতের নীরবতাকে আরও ভয়ঙ্কর করে তুলবে। হেডফোন পরে শুনুন, কারণ কিছু গল্প শেষ হবার পরও আপনার মনে হতে পারে আপনার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সালটা 2018 সালের শীতকাল, ডিসেম্বরের মাঝামাঝি সময়। তাই ঢাকায় তখন কনকনে ঠান্ডা। সুমন, বয়স মাত্র 24, সদ্য গ্রাম থেকে ঢাকায় এসেছে। বাবার মৃত্যুর পর ফ্যামিলির পুরো দায়িত্ব ওর কাঁধে। অনেক ঘোলাঘুরির পর একটা মামার রেফারেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ব্লকে ওর একটা জব হয়। পোস্টটা ছিল ওয়ার্ড বয়ের। কাজ খুব সিম্পল, পেশেন্টদের ট্রলি টানা, ফাইলপত্র এদিক সেদিক করা আর ডিউটি ডাক্তারের নির্দেশ শোনা। সব ঠিকঠাকই ছিল, সুমনও বেশ খুশি। কিন্তু বিপত্তিটা বাঁধল ওর জয়নিংয়ের 3 নম্বর সপ্তাহে গিয়ে। সেদিন রোস্টার অনুযায়ী ওর নাইট ডিউটি পড়েছিল, রাত 10টা থেকে সকাল 6টা, আর ডিউটিটা পড়েছিল পুরনো ব্লকের গ্রাউন্ড ফ্লোরে। যারা ঢাকা মেডিকেলের পুরনো ব্লকে গেছেন তারা জানেন ওই বিল্ডিংটার করিডোরগুলো কতটা অন্ধকার আর লম্বা। দিনের বেলাতেই কেমন একটা স্যাঁতসেঁতে গুমোট পরিবেশ থাকে। বাতাসে সবসময় ফিনাইল, স্পিরিট আর একটা অদ্ভুত মিষ্টি অথচ পচা গন্ধ ভেসে বেড়ায়, যেন অনেক দিন ধরে বন্ধ থাকা কোনো ঘরে মরা ইঁদুর পড়ে আছে। রাত 11:30টার দিকে সুমনের সিনিয়র জামাল ভাই ওর কাছে এলো। জামাল ভাই এই হাসপাতালে গত 12 বছর ধরে কাজ করছে। যাওয়ার আগে জামাল ভাই সুমনকে ডেকে একটা কথা বলল। শোন সুমন, রাত 1:30টার পর যদি কেউ তোরে এমার্জেন্সি থেকেও ডাকে, তুই ওই মর্গের দিকের করিডোরে যাবি না, যা দরকার ওপরতলা থেকে ঘুরে যাবি। সুমন অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন জামাল ভাই? শর্টকাট তো ওই মর্গের সামনের রাস্তাটাই। জামাল ভাইয়ের মুখটা হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে গেল। সে শুধু বলল, নতুন আসছিস, যা বলি তাই শোন। ওই করিডোরের লাইট গত 3 দিন ধরে নষ্ট, আর মর্গের নতুন যে তালাটা মারা হয়েছে ওইটার চাবি কারোর কাছে নাই। কথাটা বলে জামাল ভাই তাড়াহুড়ো করে চলে গেল। সুমন তখনও বুঝতে পারছিল না, চাবি নাই মানে কি? হাসপাতালে একটা মর্গের চাবি থাকবে না, এটা কেমন কথা? যাই হোক, রাত বাড়তে লাগলো। শীতের রাত, এমনিতেই ওয়ার্ডে পেশেন্ট কম, অ্যাটেন্ডেন্টরা সবাই ঘুমিয়ে পড়েছে। রাত 1:30টার দিকে সুমনের প্রচণ্ড ঘুম পেতে শুরু করলো। ঠান্ডায় ওর হাত পা জমে যাচ্ছিল। ও খুঁজছিল এমন একটা জায়গা যেখানে অন্তত ফ্যান চলছে না বা একটু গরম আছে। আর তখনই ওর মনে পড়ল গ্রাউন্ড ফ্লোরের রেস্টরুমটার কথা। রুমটা ঠিক মর্গের দেয়াল ঘেঁষে, কিন্তু রুমের ভেতর একটা পুরনো রুম হিটার আছে। জামাল ভাইয়ের কথাটা একবার ওর মনে পড়েছিল, কিন্তু কনকনে শীত আর প্রচণ্ড ঘুমের ঘোরে সুমন ভাবল, আরে ধুর, ভূত প্রেত বলতে কিছু নাই, আমি তো আর মর্গের ভেতর যাচ্ছি না, পাশের রুমে একটু ঘুমাবো। করিডরটা ঘুটঘুটে অন্ধকার। মোবাইল লাইট জ্বেলে সুমন মর্গের দিকের করিডোরে পা রাখল। করিডোরে পা রাখতেই ওর মনে হলো বাতাসটা যেন হঠাৎ করে অনেক ভারী হয়ে গেছে,
আর সেই পচা মিষ্টি গন্ধটা এত তীব্র যে সুমনের বমি আসছিল। মর্গের বিশাল লোহার দরজার পাশ দিয়ে যাওয়ার সময় সুমনের চোখ হঠাৎ একটা জিনিসের ওপর আটকে গেল। দরজার হাতলে ঝুলছে একটা বিশাল পিতলের তালা, কিন্তু তালাটার গায়ে স্পষ্ট লাল রঙের কাঁচা রক্তের দাগ লেগে আছে। সুমন থমকে দাঁড়ালো। জামাল ভাই তো বলল গত 3 দিন ধরে এই তালা খোলা হয়নি, চাবি হারিয়ে গেছে। তাহলে এই ফ্রেশ রক্ত কোথা থেকে এলো? সুমন নিজেকে বোঝালো, হয়তো কোনো ওয়ার্ড বয় ডিউটির সময় হাত কেটে ফেলেছিল। ভয় পাওয়ার কিছু নাই। ও দ্রুত পাশের রেস্টরুমে ঢুকে দরজা ভেতর থেকে লক করে দিল। রুম হিটারটা অন করে একটা ভাঙা ইজি চেয়ারে গা এলিয়ে দিল। বেশ ওম লাগছিল। চোখের পাতা ভারী হয়ে আসছিল ওর। মনে হচ্ছিল রাতটা শান্তিতেই কেটে যাবে, কিন্তু বিপদের আসল শুরুটা হলো ঠিক আধ ঘন্টা পর। রাত 2:10। হঠাৎ করে রুম হিটারটা শর্ট করে বন্ধ হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রুমের তাপমাত্রা অস্বাভাবিকভাবে নিচে নেমে গেল। এত ঠান্ডা যে সুমনের মুখ দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোতে শুরু করলো। ও চোখ মেলে তাকালো। কারেন্ট আছে কিনা দেখার জন্য মোবাইলের স্ক্রিনটা অন করলো, কিন্তু মোবাইলটা ডেড, অথচ কিছুক্ষণ আগেও ফুল চার্জ ছিল। আর ঠিক তখনই নিস্তব্ধ সেই রুমে প্রথম শব্দটা হলো সরোড়, সরোড়, সরোড়। ঠিক যেন কেউ মর্গের ভেতর ফ্লোর দিয়ে কোনো ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। সুমনের বুকটা ধক করে উঠল। ও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শব্দটা এবার থেমে গেছে। সুমন দরজার দিকে পা বাড়াবে, ঠিক সেই মুহূর্তে ওই শব্দটা হলো ঠক ঠক ঠক। কেউ একজন মর্গের ভেতর থেকে ভেতরের দরজায় টোকা দিচ্ছে। আর টোকা দেওয়ার শব্দটা ফ্লোর থেকে আসছে না, শব্দটা আসছে ঠিক 7 ফুট উঁচু থেকে। যেন ভেতরে দাঁড়িয়ে থাকা জিনিসটার উচ্চতা স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি। সুমনের হার্টবিট তখন ওর নিজের কানেই ড্রামের মতো বাজছে। ও দরজার একদম সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ওর মনে হচ্ছে ও যদি নিঃশ্বাসও ফেলে তবে মর্গের ভেতরের ওই জিনিসটা সেটা শুনে ফেলবে। মর্গের ভেতর থেকে আবার সেই শব্দটা এলো, কিন্তু এবার শব্দটা বদলে গেছে। এবার আর খকঠক না, এবার শোনা যাচ্ছে একটা খসখসে শব্দ, ঠিক যেন কেউ ধারালো নখ দিয়ে ধাতব দরজার ওপর স্ক্র্যাচ করছে। ক্যাচ ক্যাচ ক্যাচ। শব্দটা এতই কর্কশ যে সুমনের কানের ভেতর যেন কেউ সূচ ফুটিয়ে দিচ্ছে। সুমন মনে মনে ভাবছে হয়তো ভেতরে কোনো চোর ঢুকেছে, কিন্তু 7 ফুট উঁচুতে দাঁড়িয়ে নক করছে কেন? আর ভেতরে যদি মানুষ থাকতো তবে সে তো চিৎকার করত, দরজা ধাক্কা দিত। এভাবে শুধু শব্দ করছে কেন? ঠিক তখনই সুমনের দরজার নিচ দিয়ে একটা চিকন ধোঁয়াটে আলো করিডরে এসে পড়ল। ও রুমের ভেতর থেকে দেখল বাইরের করিডোরটা আর ঘুটঘুটে অন্ধকার নেই। সুমন একটু সাহস সঞ্চয় করল। ও ভাবল হয়তো অন্য কোনো ওয়ার্ড বয় বা সিকিউরিটি গার্ড টর্চ নিয়ে এদিকে আসছে। ও যদি এখন চিৎকার করে সাহায্য চায় তবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। ও সাবধানে ফিসফিস করে কথা বলার মতো গলায় ও দরজার ছিটকিনিতে হাত দিল, কিন্তু ঠিক তখনই ও একটা গন্ধ পেল। সেই পচা মিষ্টি গন্ধটা এখন আর হালকা নেই, ওটা এখন এতই তীব্র যে সুমনের মনে হলো কেউ ওর নাকের একদম সামনে 1 বালতি রক্ত আর পচা মাংস ঢেলে দিয়েছে। হঠাৎ ওর দরজার নিচ দিয়ে আসা আলোটা ঢেকে গেল। কেউ একজন ওর রুমের একদম বাইরে এসে দাঁড়িয়েছে। সুমন স্থির হয়ে গেল। দরজার একদম অন্য পাশে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো করিডোরে কোনো পায়ের শব্দ হয়নি, কোনো জুতো ঘষার আওয়াজ হয়নি। জিনিসটা যেন হাওয়ায় ভেসে এসে ওর দরজার সামনে থমকে দাঁড়িয়েছে। বাইরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, খুব চেনা একটা গলা। সুমন, ও সুমন, দরজাটা খোল না, ভাই খুব শীত লাগছে। সুমন আঁতকে উঠল। এটা তো জামাল ভাইয়ের গলা, কিন্তু জামাল ভাই তো রাত 1টার পর এদিকে দিয়ে আসতে নিষেধ করেছিল। তাহলে সে কেন এখন এখানে? সন্দেহজনক এবং ভয় পাওয়া গলায় সুমন দরজার একদম কাছে গিয়ে মুখ লাগিয়ে নিচু স্বরে ডাকল, জামাল ভাই, আপনি না বললেন এদিকে আসবেন না? বাইরে থেকে উত্তর এলো, আরে একটা ফাইল ভুল করে মর্গের ডেস্কে ফেলে গেছি রে, চাবিটাও পেয়েছি, তুই একটু বাইরে আয়, আমি একা ঢুকতে ভয় পাচ্ছি। সুমন হাত বাড়ালো দরজাটা খোলার জন্য, কিন্তু ঠিক তখনই ওর মাথায় একটা ক্লু কাজ করল। ও মনে মনে ভাবল, জামাল ভাই তো গ্রাম্য ভাষায় কথা বলে, সে তো কখনোই ভয় পাচ্ছি বা শীত লাগছে এই ধরনের শুদ্ধ শব্দ ব্যবহার করে না। সে সবসময় বলে ডর করতাছে
বা জার লাগে। সুমন এবার নিচের দিকে তাকালো। দরজার নিচে যে 2 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে, সেখান দিয়ে বাইরের মানুষটার পা দেখার চেষ্টা করল। কিন্তু সুমনের রক্ত হিম হয়ে গেল যখনও দেখল দরজার বাইরে কোনো মানুষের পা নেই। করিডোরের মেঝেতে শুধু 2টো লম্বা ধবধবে সাদা হাড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে, যা মেঝের উপর স্থির নেই, সামান্য কাঁপছে। সুমন পিছিয়ে এলো। ও সারা শরীর ঘামতে শুরু করেছে। ও বুঝতে পারল বাইরে যেটা দাঁড়িয়ে আছে সেটা জামাল ভাই না, ওটা জামাল ভাইয়ের গলার নকল করছে। সুমন রুমের অন্য প্রান্তে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু হঠাৎ ওর পা কি একটা জিনিসে লেগে উল্টে পড়ে গেল। ও তাকাতেই দেখল ওই ভাঙা ইজি চেয়ারের নিচে একটা পুরনো ডায়েরি পড়ে আছে, রহস্যময় কৌতূহলী গলায়। ডায়েরিটা ধুলো মাখা। সুমন ওটা হাতে নিল। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বলেনি, কিন্তু রুমের হিটারের ইন্ডিকেটরের লাল আলোতে ও ডায়েরির প্রথম পাতাটা পড়ার চেষ্টা করল। পুরনো কোনো সত্য উদ্ঘাটন করার মতো ভারী গলায়। সেখানে কাটা কাটা হাতে লেখা ছিল, ওরা মানুষের গলা নকল করতে পারে। যদি কেউ আপনার নাম ডাকে, খবরদার সাড়া দেবেন না, বিশেষ করে যদি সে মর্গের চাবি পাওয়ার কথা বলে। ডায়েরির নিচের দিকে রক্ত দিয়ে একটা তারিখ লেখা ছিল। তারিখটা ছিল আজকের তারিখ, কিন্তু সালটা ছিল 1998। বিস্মিত এবং হতবম্ব গলায় সুমন স্তব্ধ হয়ে গেল। 20 বছর আগে কেউ জানত যে আজ রাতে এখানে কি ঘটবে? বাইরে থেকে সেই ডিস্টর্টেড গলাটা আবার বলে উঠল, সুমন, সাড়া দিচ্ছিস না কেন? তুই কি ভেতরে ওই ডায়েরিটা পড়ছিস? ওটা রেখে দে ভাই, ওটা পড়লে তোর খুব কষ্ট হবে। ফিস ফিস করে চরম রহস্যের সাথে সুমন ডায়েরির পরের পাতাটা উল্টালো। সেখানে বড় বড় অক্ষরে লেখা ছিল, মর্গের ভেতরের জিনিসটা একা থাকে না, ও যাদের নেয় তাদের নিজের মতো বানিয়ে ফেলে। লক্ষ্য করো, তোমার রুমের ভেন্টিলেটরটা কি খোলা? আতঙ্কিত হয়ে ওপরের দিকে তাকানোর মতো গলায়। সুমন সাথে সাথে ওপরের দিকে তাকালো। ওর রুমের ঠিক মাথার উপর একটা ছোট্ট ভেন্টিলেটর আছে, যা সরাসরি মর্গের ভেতরে গিয়ে শেষ হয়েছে। খুব নিচু স্বরে, গা শিউরে ওঠা গলায়। ভেন্টিলেটরের অন্ধকার গহ্বর থেকে 2টো টকটকে লাল চোখ সুমনের দিকে তাকিয়ে আছে। আর সেই চোখ দুটোর নিচে কোনো মুখ নেই, শুধু একরাশা লম্বা কালো চুল রুমের ভেতরে ঝুলে নামছে। ভেন্টিলেটরের অন্ধকার গর্ত থেকে ঝুলে থাকা ওই লম্বা কালো চুলগুলো এবার সাপের মতো ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো। সুমনের মনে হলো ওর গলার কাছে দলা পাকিয়ে কিছু একটা আটকে আছে। চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ওই টকটকে লাল চোখ দুটো পলক ফেলল, কিন্তু মানুষের মতো ওপর নিচে নয়। চোখ দুটো পলক ফেলল ডনে বায়ে, ঠিক সরীসৃপ প্রাণীর মতো। চুলগুলো ততক্ষণে ফ্লোর পর্যন্ত নেমে এসেছে, আর রুমের চারপাশের দেওয়াল বেয়ে এক ধরনের আঠালো কালো তরল পদার্থ চুইয়ে চুইয়ে পড়ছে। সেই সাথে পচা মাংসের গন্ধটা এতই তীব্র হয়ে উঠল যে সুমনের চোখ দিয়ে পানি চলে এলো। ও বুঝতে পারল আর 1 সেকেন্ডেই রুমে থাকলে ওই চুলগুলো ওকে পিছিয়ে ধরবে। দরজার বাইরে কি আছে ও জানে না, কিন্তু এই মুহূর্তে ওর কাছে আর কোনো অপশন নেই। সুমন এক ঝটকায় ছিটকিনি টান দিয়ে দরজাটা খুলে ফেলল। চোখ বন্ধ করে পাগলের মতো দৌড় দিল করিডোরের দিকে। কিন্তু করিডোরে পা দিয়েই সুমন থমকে দাঁড়ালো। পুরো করিডোরটা ঘুটঘুটে অন্ধকার আর একদম ফাঁকা, কেউ নেই। দরজার বাইরে যে জিনিসটা জামাল ভাইয়ের গলায় কথা বলছিল তার কোনো অস্তিত্ব নেই। শুধু মর্গের লোহার দরজার সেই লাল রক্তমাখা তালাটা আগের মতোই ঝুলছে। সুমন হাঁটুতে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ওর মনে হলো হয়তো ও হ্যালুসিনেট করছিল। অতিরিক্ত স্ট্রেস আর অন্ধকারের কারণে ওর ব্রেন হয়তো ওর সাথে গেম খেলছে। না, আর এক মুহূর্ত ওই পুরনো ব্লকে থাকা যাবে না। সুমন ঠিক করলো সোজা মেন বিল্ডিংয়ের এমার্জেন্সি ওয়ার্ডে চলে যাবে। সেখানে আলো আছে, মানুষ আছে। ও করিডোর ধরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। মেন বিল্ডিংয়ে যাওয়ার জন্য এই করিডোরের শেষে একটা বড় লোহার কোল্যাপসিবল গেট পার হতে হয়। কয়েক কদম এগোতেই সুমনের জুতোর নিচে চপ চপ করে একটা শব্দ হলো। মনে হলো ফ্লোরে জল বা ওই জাতীয় কিছু পড়ে আছে, কিন্তু এটা সাধারণ জল না। খুব কড়া কেমিক্যাল টাইপের একটা ঝাঝালো গন্ধ এসে নাকে লাগলো। ফরমালিন। ডেড বডি পচন থেকে বাঁচাতে যে ফরমালিন ব্যবহার করা হয়, পুরো করিডোরের ফ্লোর সেটা দিয়ে ভেজা। আর সেই ফরমালিনের ভেজা ফ্লোরের ওপর দিয়ে
একটু আগে কেউ হেঁটে গেছে, কারণ স্পষ্ট ভেজা পায়ের ছাপ সামনের দিকে এগিয়ে গেছে। আর পায়ের ছাপগুলো মানুষের না, কেমন যেন 3 আঙুল বিশিষ্ট কোনো বড় প্রাণীর। সুমন আর ফ্লোরের দিকে তাকালো না, ও প্রায় দৌড়াতে শুরু করলো। ওই তো সামনেই কোল্যাপসিবল গেট দেখা যাচ্ছে। ওই গেটটা পার হলেই সেফটি। কিন্তু গেটের কাছে পৌঁছতেই সুমনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মেন গেটটা বন্ধ। শুধু বন্ধ নয়, গেটের ভেতর দিক থেকে একটা বিশাল নতুন তালা মারা। এটা কিভাবে সম্ভব? এই গেট তো সারা রাত খোলা থাকে, আর যদি বন্ধও করা হয় তবে তালা তো বাইরের দিকে থাকার কথা। ভেতর থেকে কে তালা মারল? তার মানে যেই তালা মেরেছে সে এখনো ওই করিডোরের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। হঠাৎ সুমনের ঠিক পেছন থেকে খুব ভারী একটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল। খসখস খসখস। কেউ একজন ওর একদম পেছনে এসে দাঁড়িয়েছে। সুমনের ঘাড়ের কাছে স্পষ্ট কারো ঠান্ডা নিঃশ্বাস টের পাচ্ছিল। ঠিক তখনই গেটের ওপাশ থেকে মেন বিল্ডিংয়ের আলোতে একটা ছায়া দেখা গেল। ছায়াটা ধীরে ধীরে গেটের কাছে এগিয়ে এলো। সুমন দেখল এটা জামাল ভাই। কিন্তু জামাল ভাইয়ের অবস্থা খুব খারাপ। ওনার কপাল ফেটে রক্ত পড়ছে, শার্টের বোতাম ছেঁড়া, আর চোখ দুটো ভয়ে কোটর থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। ওনার হাতে একটা চাবির গোচ্ছা কাঁপছে। জামাল ভাই গেটের ওপাশ থেকে ফিসফিস করে বলল, সুমন চুপ, একদম আওয়াজ করবি না, আমি তালা খুলতেছি। তুই শুধু একটা কাজ কর, তোর পেছনে যেই দাঁড়িয়ে থাকুক তুই ভুলেও পেছনে তাকাবি না। সুমন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল। গেটের ওপাশে জামাল ভাই, তাহলে ওর পেছনে দাঁড়িয়ে ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কে? আর একটু আগে ওর রুমের বাইরে জামাল ভাইয়ের গলায় কথা বলছিল কে? কোনটা আসল জামাল ভাই? সুমন পেছন ফিরল না, কিন্তু কোল্যাপসিবল গেটের একপাশে একটা পুরনো ফায়ার এক্সটিংগুইশারের লাল কাঁচ লাগানো ছিল। সেই কাঁচের আয়নার মতো রিফ্লেকশনে সুমনের চোখ আটকে গেল। কাঁচের রিফ্লেকশনে ও দেখতে পেল ওর ঠিক পেছনে লম্বা চুলওয়ালা কোনো মেয়ে বা দানব নাই। ওর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে স্বয়ং সুমন নিজে। হ্যাঁ, অবিকল সুমনের মতো দেখতে একজন, ওর ঘাড়ে মুখ গুজে নিঃশ্বাস নিচ্ছে। শুধু আয়নার ওই দ্বিতীয় সুমনের মুখে কান পর্যন্ত চেরা একটা বিকৃত হাসি, আর চোখ দুটো টকটকে লাল। আয়নার মতোই লাল কাঁচটার দিকে তাকিয়ে সুমনের পুরো শরীর প্যারালাইজড হয়ে গেল। ওর নিজেরই চেহারা, কিন্তু চোখ দুটো রক্তবর্ণ, আর ঠোঁটটা কান পর্যন্ত চেরা। পেছনে দাঁড়ানো ওই জিনিসটা এবার আস্তে করে সুমনের কানের কাছে মুখ নিয়ে এলো, আর একদম সুমনের নিজের গলাতেই ফিসফিস করে বলল, জামাল ভাই মিথ্যে বলছে সুমন, আসল চাবিটা তো আমার কাছে। সুমনের চোখের সামনে পৃথিবীটা যেন ঘুরতে লাগলো। ওর মনে হলো ওর ব্রেন আর কাজ করছে না। ঠিক ওই সেকেন্ডেই খটাস করে একটা আওয়াজ হলো। গেটের ওপাশ থেকে জামাল ভাই কাঁপা হাতে তালাটা খুলে ফেলেছে। জলদি আস সুমন বলে জামাল ভাই গেটটা একটানে একটুখানি খুলল। সুমন আর 1 সেকেন্ডও দেরি করল না। চোখ বন্ধ করে নিজের সর্বশক্তি দিয়ে ওই ফাঁকা জায়গা গলে মেইন বিল্ডিংয়ের আলোতে ঝাঁপিয়ে পড়ল। সুমন ওপাশে পড়তেই জামাল ভাই সজোরে গেটটা টেনে লাগিয়ে দিল। আর ঠিক তখনই ধাম করে বিশাল কিছু একটা এসে আছড়ে পড়ল কোল্যাপসিবল গেটের ওপর। পুরো লোহার গেটটা থরথর করে কেঁপে উঠল। একটা বিকট অমানসিক চিৎকারে পুরো করিডোরটা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। আওয়াজটা কোনো মানুষের না, আবার কোনো পশুরও না। সুমন ফ্লোরে পড়ে হাঁপাচ্ছিল। ও আর পেছনের অন্ধকারের দিকে তাকানোর সাহস পেল না। জামাল ভাই ওকে টেনে তুলল আর সোজা এমার্জেন্সি ওয়ার্ডের আলোকিত স্টাফ রুমে নিয়ে গেল। স্টাফ রুমে বসে জামাল ভাই 1 গ্লাস পানি দিল সুমনকে। তারপর জামাল ভাই যা বলল সেটা শুনে সুমনের গায়ের রক্ত দ্বিতীয়বারের মতো হিম হয়ে গেল। ধীর গতিতে ফ্ল্যাশব্যাক বা অতীত বর্ণনা করার মতো ভারী টোনে জামাল ভাই বলল, তোর ওই রেস্টরুমের বাইরে কিছুক্ষণ আগে যে আমার গলা নকল করে ডাকছিল সেটা শুনে আমি নিজেই ওই করিডোরে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি মর্গের সামনে আমার নিজের মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম জিনিসটা আমাকে ওর কাছে ডাকছে। আমি কোনো মতে দৌড়ে ওখান থেকে বেঁচে ফিরে আসি আর তোকে বাঁচানোর জন্য মেইন গেটের তালা খুলতে যাই।
কৌতূহলী এবং চরম আতঙ্কের গলায় সুমন কাঁপা গলায় জিজ্ঞেস করল, কিন্তু ওই ডায়েরিটা 1998 সালের ওই ডায়েরিটা কার ছিল জামাল ভাই? আর মর্গের ভেতরের ওই জিনিসটাই বা কি? গলা নামিয়ে ফিসফিস করে ডার্ক সিক্রেট রিভিল করার টোনে জামাল ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, 1998 সালে রতন নামের এক ওয়ার্ড বয় ওই মর্গের নাইট ডিউটি করত। তার একটা বাজে স্বভাব ছিল। বেবারিশ লাশ এলে সে লাশের আংটি, তাবিজ বা ঘুড়ি চুরি করত। গা শিউরে ওঠা ডিস্টার্বিং গলায়। একদিন রাতে পুলিশ একটা অদ্ভুত লাশ দিয়ে যায় মর্গে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু আঙুলে একটা কালো পাথরের আংটি ছিল। রতন লোভে পড়ে রাতে মর্গে ঢুকে ওই আংটিটা খুলতে যায়, আর তারপর টেনশন একদম পিকে নিয়ে যাওয়ার মতো টোনে পরদিন সকালে মর্গের দরজা খোলা পাওয়া যায়, কিন্তু রতনকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই দিন থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ বুঝতে পারে রাতে যে লাশটা এসেছিল সেটা কোনো সাধারণ মানুষের লাশ ছিল না। ওটা ছিল এমন এক অশুভ সত্তা যে মানুষের রূপ নিতে পারে, আর যে তার ফাঁদে পা দেয় সে তার জায়গা দখল করে নেয়। সিরিয়াস এবং ফ্যাক্ট বলার মতো জামাল ভাই বলল, এরপর থেকেই পুরনো মর্গটা বন্ধ করে দেওয়া হয়, আর ওই পিতলের তালায় বিশেষ মন্ত্র পড়ে রক্ত দিয়ে সিল করে দেওয়া হয়, যাতে ভেতরের ওই জিনিসটা আর বেরোতে না পারে। সব কিছু শুনে সুমনের মনে হলো ও বেঁচে গেছে। রাতটা শেষ হলো। পরের দিন সকালেই সুমন ঢাকা মেডিকেল থেকে রিজাইন দেয়। ও আর কোনো দিন ওই হাসপাতালমুখী হয়নি। কিন্তু ভিডিওর টাইটেলে আমি বলেছিলাম সেই ওয়ার্ড বয় আর কথা বলে না। এর পেছনের কারণটা জানলে আপনারা চমকে উঠবেন। সুমন যখন গ্রামে ফিরে যায় তখন ও আবিষ্কার করে ও যখনই কথা বলার জন্য মুখ খোলে তখন ওর মুখ থেকে ওর নিজের গলা বেরোয় না, ওর মুখ থেকে বেরোয় ওই মর্গের ভেতরের সেই ফিসফিস করা ডিস্টার্বিং কর্কশ গলাটা, যেন ওর গলার আসল স্বরটা ওই মর্গের ভেতরে বন্দি হয়ে আছে, আর ওই এন্টিটির গলাটা ওর ভেতরে ঢুকে গেছে। আর সেই ভয়ে সুমন গত 5 বছর ধরে একটা শব্দ উচ্চারণ করেনি। পুরো ঘটনাটি ভাবলে আজও শিউরে উঠতে হয়। মর্গের ভেতরের সেই অদেখা সত্তা, জামাল ভাইয়ের গলা নকল করা, আর আয়নার সুমনের নিজেরই সেই ভয়ঙ্কর প্রতিচ্ছবি প্রমাণ করে যে কিছু কিছু দরজা সব সময় বন্ধ থাকাই ভালো। এই হাড় হিম করা গল্পটি যদি আপনাদের কাছে টেরিফাইং মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনাদের এক একটি লাইক আমাদের নতুন নতুন রহস্যময় ঘটনা খুঁজে আনতে সাহস যোগায়। আচ্ছা, আপনার সাথে কি কোনোদিন হাসপাতালে এমন কোনো আনন্যাচারাল বা রহস্যময় ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তবে নিচে কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আপনার পাঠানো সত্য ঘটনাগুলো নিয়ে আমরা হয়তো তৈরি করব আমাদের আগামী কোনো ভিডিও। আর বাংলাদেশের আনাচে কানাচে ঘটে যাওয়া এমন সব ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়মিত শুনতে ভূত.com চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। মনে রাখবেন, অন্ধকারের এই গল্পগুলো হয়তো আপনার ঘুম কেড়ে নেবে, কিন্তু আপনাকে করে তুলবে অনেক বেশি সতর্ক। কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে গেছে, 1998 সালের সেই ডায়েরিটা যদি রতনের না হয়ে থাকে তাহলে সেটা কে লিখেছিল? আর মর্গের ওই ভেন্টিলেটর দিয়ে আজও কি সেই লাল চোখ দুটো বাইরের করিডোরের দিকে তাকিয়ে থাকে? সেই গল্প আমরা জানব হাসপাতালের অন্ধকার সিরিজের আগামী পর্বে। যাবার আগে একটি কথা, আপনি যখন একা কোনো লম্বা করিডোর বা সিঁড়ি দিয়ে হাঁটবেন আর যদি হঠাৎ মনে হয় কেউ আপনার নাম ধরে ডাকছে, পেছন ফেরার আগে অন্তত 3 বার ভাববেন, কারণ সব চীনা গলা সব সময় চীনা মানুষের হয় না। সাবধানে থাকবেন। শুভরাত্রি।